আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 31 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আয়রনের পতনের পর শহর জুড়ে এক নিস্তব্ধ নিঃশ্বাস নামলো, কিন্তু আমার কাছে সব থেকে বড় স্বস্তি ছিল আমার রিয়া অক্ষত ফিরে আসা। আজকাল ঘুম ভাঙতেই দেখি রিয়া আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে সেই বারবার মায়াবী, তবে কালকে সেই কঠিন স্বরাষ্ট্রমন্ত্রী ফিটে ফুটো এখনো আর নেই। আর রিয়ার চুলে হাত বুলিয়ে দিলে বললাম, অনেক তো হলো অ্যাকশন আর থ্রিলার, এবার কি আমাদের গল্প একটু শান্তিতে আসবে না? আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। শান্তি তো আমরা করেই রিয়া, তবে আমার মনে হয় তোমার একটু বিশ্রাম দরকার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে তুমিও তো আমার বউ। রিয়া হাসলো। ও জানলো আজ সব থেকে কাজ ছুটি নিয়েছে। আমার ঠিক করলাম আজকের দিনটাকে একদম নিজের মতো করে কাটাবো। কোনো প্রোটোকল লাগবে না, কোনো বডিগার্ড ভিড় লাগবে না। যদিও রিয়া গোপনে অল্প সিকিউরিটি রেখেছিল আমাদের নিরাপত্তার জন্য। বিকালে আমরা বের হলাম আমাদের সেই পুরনো জায়গায়। সেখানে আমরা বিয়ের আগে মাঝে মাঝে দেখা করতাম। একটা ছোট্ট ঝিল, তার পাশে কৃষ্ণচূড়া গাছের সরি। রিয়া আজ একটা বাসন্ত রঙের শাড়ি পরেছে, কপালে ছোট্ট একটা টিপ। ওকে দেখতেই মনে হচ্ছে না ও পুরো দেশের আইন শৃঙ্খলা হর্তকর্তা। দুজন ঝিলিকের পাশে ঘাসের ওপর বসলাম। রিয়া আমার কাঁধে মাথায় হাত রাখলো। রিয়া বলল, জানো, কাল যখন আরিয়ানের সামনে দাঁড়িয়েছিলাম তখন আমার মনে এক কোণে শুধু তোমার মুখটাই ভাসছিল। আমি ভাবছিলাম যদি আমার কিছু হয়ে যায় তবে তোমার এই অগোছলা জীবনটা কে গুছিয়ে দিবে, তোমার গল্প শেষগুলোকে কে পড়ে দিবে। আমি রিয়ার হাতটা মুঠো নিয়ে বললাম, সেটা কখনোই হতে হয় না রিয়া। আমার কলম হয়তো শব্দ লেখে, কিন্তু আমি প্রতিটা শব্দ বেঁচে থাকে তোমার নিঃশ্বাসে। তুমি ছাড়া এই রেদওয়ান কোনো অস্থিরতা নেই। রিয়া আমার দিকে তাকিয়ে একটু দুষ্টুমি করে বলল, আচ্ছা, আরিয়ান যখন তোমাকে হুমকি দিচ্ছিল তখন তুমি নাকি লাঠির হাতে ওকে মারতে গিয়েছিলে? আমি পুলিশ অফিসার তো হাসাহাসি করছিল যে স্যারের জামাই তো দেখি ধর্ষিত। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আরে ওইটা তো পরিস্থিতির চাপে। ভালোবাসার মানুষকে বাঁচাতে গেলে মানুষ তো কত কিছুই করে। আমি না হয় একটু বেশি করে ফেলেছি। রিয়া খিলখিল করে হেসে উঠল। এই হাসিটা শোনার জন্যই আমি শতবার মরতে পারি। ও হাসতে হাসতে বলল, আই লাভ ইউ মাই হিরো। তুমি আছো বলেই আমি আছি, নির্ভয়ে দেশ চালাতে পারে। সন্ধ্যার অন্ধকার যখন ঘনিয়ে এলো আমরা বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। হঠাৎ রিয়া মাঝপথে গাড়ি থামিয়ে বলল, একটা আইসক্রিমের দোকান সামনে গিয়ে বাচ্চাদের মতো তো বায়না ধরলো আইসক্রিম খাবে করে। আমি অবাক হয়ে তাকালাম। আমি বললাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাওয়াটা কি ঠিক হবে? লোকে দেখলে কি ভাববে? রিয়া আমার হাত টেনে পড়ল, লোকে ভাববে একজন স্বামী তার আদরের বউকে আইসক্রিম খাওয়াচ্ছে। এখানে কোনো মন্ত্রী নেই, এখানে শুধু রিয়া আছে। আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আইসক্রিম খেলাম। কত সাধারণ একটা মুহূর্ত, কিন্তু এর আনন্দ কোটি টাকার চেয়েও বেশি। বাসায় ফেরার পর আম্মু আমাদের হাসি মুখ দেখে খুব খুশি হলেন। মাহি আর তুবা তো বাড়ি ঘিরে গল্প করার জন্য। রাতে আমরা যখন ছাদে গেলাম, আকাশের চাঁদটা আজ অন্যদিনের চেয়েও বেশি উজ্জ্বল মনে হচ্ছিল। রিয়া আমার বুকে মুখ লুকিয়ে বলল, রেদওয়ান, আমাদের এই গল্পটা যেন কোনোদিনই শেষ না হয়। আমার দেখার এমনটা যেন সারা জীবন সার্থক থাকে। আমি রিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। কান পেতে ওর হৃদস্পন্দন শুনছিলাম। মনে মনে বললাম, আরিয়ান আসে আমাদের পরীক্ষা নিতে, আর সেই পরীক্ষায় পাশ করে আমাদের ভালোবাসা হয়ে ওঠে হিমালয়ের মতো অটল। এক স্বরাষ্ট্রমন্ত্রীর কাঠিন্য এর এক পাগল রাইটারের আবেগ মিশেলও আজ এক স্বার্থপ্রেমের উদ্ভাবক তৈরি হলো। আরিয়ানের সেই জোরের পর আমাদের জীবন এখন বসন্তের বাতাস বইছে। রিয়া তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব কাজ সামলে এখন আগের চেয়েও বেশি ঘরোয়া হয়ে উঠেছে। তবে বাড়িতে আজ সকাল থেকে এক রহস্যময় পরিবেশ। রিয়া কেমন জানি হাসি মুখ, আবার মাঝে মাঝে খুব গম্ভীর হয়ে যাচ্ছে। সকালে টেবিলে নাস্তা খাওয়ার সময় দেখি আম্মু রিয়ার জন্য আলাদা করে দুধ আর ফল কেটে রেখেছে। আম্মু তো এমনি রিয়াকে অনেক ভালোবাসেন, কিন্তু আজকের খাতেরটা যে একটু বেশি মনে হচ্ছে। আমি রিয়ার কানের কাছে মুখ নিয়ে বললাম, কি ব্যাপার শোনাবো? আম্মু কি আজ তোমার জন্য বিশেষ কোনো খুশির খবর পেয়েছে নাকি? আমাকে ছাড়া তোমার মা মেয়ে তো কি গোপনে পরামর্শ করছো? রিয়া শুধু একটা রহস্যময় হাসি দিয়ে বলল, সবুর করো, সব শুনতে পাবে। নাস্তা শেষ হতেই আম্মু আমাদের সবাইকে ড্রয়িং রুমে ডাকলেন। এমনিকে মাহিকেও ও পাশ থেকে টেনে আনলেন। উল্লেখিত করে বলল, মা, আমি শুধু একজন সাধারণ গৃহিণী নয়, তিনি একজন অপ্রাপ্তবয়স্ক তুখুর মুকুল অফিসার ওসি।
তার চাউনি আর ব্যক্তিগত এখনো থানার সেই ওসির মতোই করা। আম্মু গভীর গলায় বললেন, রেদওয়ান, একটা কথা শোন, আমি সারা জীবন থানার চোর ডাকাত ধরেছি, মানুষের নিরাপত্তা দিয়েছি, কিন্তু এখন আমার হাতে আর সেই লাঠি নেই। আমার হাতটা এখন খালি খালি লাগে। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, কেন আম্মু, কি হয়েছে? তোমার কি কোনো কিছুর অভাব আছে? আম্মু এবার হেসে দিয়ে রিয়ার মাথায় হাত রাখলেন। আম্মুর চোখ তখন আনন্দের জল জল চিকচিক করছে। তিনি বললেন, অভাব তো ছিলই রে গাদা, তোর এই ওসির ঘরে লাঠি দরকার মতো একজন উত্তরসূরি দরকার ছিল। আজ রিয়া আমাকে শেষ সুখবর দিয়েছে, আমি দাদি হতে চলছে, আমার নাতিন আসছে। কথাটা শোনার পর আমি কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেলাম। মনে হলো পৃথিবীতে আবার থমকে গিয়েছে। রিয়া আমার দিকে তাকিয়ে লাজুক হাসছে। আমি অস্পষ্ট সুরে বললাম, রিয়া, তুমি সত্যি বলছো? রিয়া মাথা নেড়ে সায় দিয়ে আমি ওকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু আম্মু মাঝখানে এসে বাধা দিলেন। ওসির স্টাইলে বললেন, সাবধান রেদওয়ান, এখন থেকে রিয়ার প্রতিটা কদম মেপে মেপে। ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, কিন্তু ও এখন আমার অনাগত নাতিন মা। কোনো পাগলামি চলবে না। মাহি পাশে দাঁড়িয়ে খুশিতে লাফাচ্ছে। ও দৌড়ে এসে রিয়াকে জড়িয়ে ধরল। মাহি বলল, ইস, আমি যে অবশেষে ফুবু হচ্ছি। ভাবি, তোমার ছেলে মা মেয়ে হোক, আমি কিন্তু ওকে আমার মতো স্মার্ট বানাবো, তোমার মতো স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো না, আর আমার ভাইয়ের মতো পুলিশ অফিসার বানাবো না। তো বাদ থাকবে কেন? ও এসে রিয়ার হাত ধরে বলল, আপু, আমি কিন্তু ওর সাথে খেলনা কিনে দিব। পুরো বাড়িতে তখন উৎসবের আমেজ। আম্মু খুশিতে মিষ্টি প্যাকেট বের করলেন। তিনি বরাবর বলেছিলেন, আমার নাতি আসবে, সে বড় হয়ে তার বাবার মতো মানুষের মন জয় করবে, আর তার মায়ের মতো অন্যান্য বিরুদ্ধে লড়বে। বিকেলে আমি রিয়া আমাদের রুমের বারান্দায় বসেছিল। সূর্যের সোনালি আলো রিয়ার মুখে এসে পড়েছে। ওকে আজ পৃথিবীর সব থেকে সুন্দর নারী মনে হচ্ছে। আমি রিয়ার হাতটা আলতো করে ধরে ওর পেটে হাত রাখলাম। ফিসফিস করে বললাম, শুনছো ছোট্ট বাবু, তোমার বাবা হয়তো খুব সাধারণ একজন পুলিশ অফিসার, কিন্তু তোমার মা এক স্বরাষ্ট্রমন্ত্রী, এ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তুমি আসার আগেই পুরো দেশ তোমার মা শহরের গল্প জেনে গিয়েছে। আমরা তোমার অপেক্ষায় আছি। রিয়া আমার কাঁধে মাথা রাখলো, ওর দু চোখে আগামী দিনের রঙিন শব্দ। রিয়া বলল, রেদওয়ান, আমাদের এই গল্পটা এবার পরিপূর্ণ পেল। আমাদের সন্তানের হাসির মাঝে চিরকাল বেঁচে থাকবে। আমি রিয়াকে আরো কাছে টেনে নিলাম। একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন প্রাপ্ত ওসির পুত্রবধূ, আর পুলিশ অফিসারের বউ। জীবন এক সুতায় বাঁধা পড়ল এক নতুন প্রাণের আগমনে। আমাদের ভালোবাসা আজ ধন্য হলো। বাড়িতে খুশির সানা বইছে। আমও তো এখন রিয়ার ছায়ের মতো লেগে থাকেন। একজন সাবেক ওসির মেজাজ আরো মমতা, দুই মিলে রিয়াকে এক মুহূর্তের জন্য একা ছাড়েন না। রিয়ার ডায়েট চার্জ থেকে শুরু করে কখন কতটুকু হাঁটবে সব আম্মুর নিজের তরকারি করেছেন। মাহি তো আরেক কাঠি বয়সে। ও ইদানিং রিয়ার অফিসের ফাইলগুলো চেক করার ভান করে আরো বলে, ভাবি, তুমি কি এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক আছো? কিন্তু আমি ভাইজির স্বাস্থ্যের দিকে নজর দেওয়া আমার প্রথম দায়িত্ব। আমি বেস্ট টেস্ট একদম মানাই না। আজ বিকালে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরো। ওর শরীরটা ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না, একান্তই ক্লান্ত হয়ে পড়ে। আমি রুমে গিয়ে দেখি শুয়ে আছে ও। আমি পাশে বসতে ও আমার হাতটা ধরে নিজের পেটের ওপর রাখলো। আর রিয়া বলল, রেদওয়ান, ও না খুব কষ্ট দিচ্ছে, খুব দুষ্ট হয়েছে, সারাক্ষণ ছটফট করে। বড় হয়ে কি তোমার মতো জেদি হবে? আমি হেসে ওর কপালে একটা চুমু খেলাম। আমি বললাম, আমার মতো হলে তো সারাক্ষণ তোমার পিছু পিছু ঘুরবে, আর তোমার মতো সাহসী হলে তো সারা দেশ শাসন করবে। তবে যাই হোক না কেন, ও যে আমাদের ভালোবাসার সম্মান রাখতে শিখে। এমন সময় আম্মু হাতে একটা বাটি নিয়ে পায়েস নিয়ে ঘরে ঢুকলো। ওসির ভঙ্গিতে আমাকে ধমক দিয়ে বলল, রেদওয়ান, তুই এখানে বসে কি করছিস? রিয়ার জন্য ফলগুলো কাটতে বললাম না তোকে? যা বলছি এখনই যা। রিয়া বলল, মা, তুমি এটা খেয়ে নি, শরীর যত্ন নিতে হবে তো। রিয়া মুচকি হেসে পায়েসের বাটিটা নিল। ও আম্মুর দিকে তাকিয়ে বলল, মা, আপনি থাকতে আমার আর কোনো চিন্তাই নেই। শুধু ভাবি, আপনার নাতি ও নাতনি যখন বড় হবে, আপনি কি তাকেও পারেড করবেন নাকি? আম্মু বলল, হু হু করে হেসে উঠলেন। আম্মু বলল, কেন? ওই ওসির নাতি বলে কথা, ওকে বীর বানাতে হবে। মাহির দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। ও ভিতরে এসে বলল, মা, তুমি শুধু বীর বানাও, আর আমি ওকে আধুনিক দুনিয়ার সব স্মার্ট শিখিয়ে দেব। ও হবে একদম আলমেড্রার। রিয়া মাহির হাত ধরে আদর করে বলল, হ্যাঁ রে মাহি, তুই তো ফুপু হবি, তোর ওর ওপর সব দায়িত্ব। কিছুক্ষণ পর আব্বু আসলেন। ওনার হাতে এক ব্যাগ বাচ্চার ছোট ছোট কাপড়। সবাই অবাক হয়ে তাকালো। আব্বু বলল, আরে, দোকানে গেলাম, দেখে খুব পছন্দ হলো, তাই নিয়ে আসলাম। জানিও ও দেরি করে আসছে, কিন্তু তোর
সুন্দর তাই সাইজ ছিল না। বাড়ির এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো দেখে আমার মনে হলো একটা সময় কত লড়াই করতে হয়েছে আমাদের একসাথে হওয়ার জন্য। আর যদি এই শুধু আমরা দুজনই নয়, আমাদের পুরো পরিবার এক নতুন জীবনের অপেক্ষা প্রহর গুনছে। রিয়া রাতে যখন আমার বুকে মাথা দিয়ে শুয়েছিল, ও ফিসফিস করে বলল, রেদওয়ান আমি কি খুব ভালো মা হতে পারবো? আমি রিয়ার হাতটা শক্ত করে ধরে বললাম, যে নারী পুরো দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সে তার সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ মমতা দিয়ে আগলে রাখতে পারবে। আমি জানি তুমি হবে শ্রেষ্ঠ মা। রিয়া আমার দিকে তাকিয়ে হাসলো, ওর চোখে তখন এক প্রশান্তি। আরিয়ান বা বাইরের কোনো শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমাদের শান্তি কেড়ে নিতে পারবে না, কারণ এখন আমরা সবাই একসাথে আছি। আমাদের পরিবার, দোয়া আর নতুন প্রাণের আদৃশ্যবাদী। অপেক্ষার প্রহর শেষ হলো, আর সেই বিশেষ দিন পুরো হসপিটালে যেন সাজগোজরব। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তান হবে বলে কথা, সিকিউরিটি তো আছেই, কিন্তু আমাদের পরিবার সবাই উত্তেজনার কাছে সেই সিকিউরিটি যেন কিচ্ছু না। আম্মু বলল, সাবেক ওসি হসপিটালে করিডোরে পাইচারি করছে, ওনার চোখে মুখে সেই চিরচেনা কঠিন নেই, আজ এক তীব্র আকুলতা। মাহিয়া তো বা এক কোণে বসে দোয়া করছে, আর আমিও দোয়া করছি। জীবনের শ্রেষ্ঠ গল্প চোখের সামনে রচিত হতে যাচ্ছে, অথচ আমি কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। হঠাৎ লেবুর রুমের দরজা খুলল। নার্স হাসি মুখে বেরিয়ে এসে বললেন, অভিনন্দন, ছেলে হয়েছে। মা আর সন্তান দুজনেই সুস্থ আছেন। খবরটা শুনে আমার সেখানে বসে পড়লাম। মায় খুশিতে চিৎকার দিয়ে উঠল। আমি যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর যখন আমাকে ভিতর যাওয়ার অনুমতি দেওয়া হলো, আমি ধীর পায়ে ভিতরে ঢুকলাম। ভিতরে গিয়ে দেখি রিয়া শুয়ে আছে। ওর মুখটা ক্লান্তি ফ্যাকাশে হয়ে গেলেও এক অদ্ভুত ঈর্ষণীয় আভা ফুটে উঠেছে। ও পাশে শোয়ানো ছোট্ট একটা তুলতুলে প্রাণ। রিয়া আমাকে দেখে একটা দুর্বল হাসি দিল। রিয়া বলল, রেদওয়ান দেখো, আমাদের ভালোবাসার এবার পূর্ণ পেল, আমাদের রাজপুত্র চলে এসেছে। আমি রিয়ার কপালে একটা লম্বা চুমু খেলাম, তারপর কম্পন হতে বাবুকে কুলে নিলাম। এত ছোট্ট, এত নরম, মনে হলো পুরো পৃথিবী আমার হাতের মুঠোয়। ওর চোখের দিকে তাকিয়ে আমি হারিয়ে গেলাম। এই চোখ দুটো যেন ঠিক রিয়ার মতোই সাহসী, আবার আমার মতো মায়াবী। আম্মু ঘরে ঢুকলেন। বাবু আমার কুল থেকে নেমে পরম মমতায় কুলে নিলেন। আম্মু বলল, দেখ রেদওয়ান, একদম ওসির নাতিন এর মতোই তেজি আছে আর চেহারায়। বড় হয়েও দেশের মানুষের সেবা করবে। মাহি বাবুকে আদর করতে করতে বললে, ভাইয়া এর নাম কিন্তু আমি রাখবো, আমি ভাতিজা বলে কথা। রিয়া আমার হাতটা চেপে ধরে বলল, রেদওয়ান ওর নাম তুমি দাও। আমি কিছুক্ষণ ভেবে বললাম, ওর নাম হবে ইভান, যার অর্থ হলো খুব ভাগ্যবান। আমাদের এই দীর্ঘ লড়াই আর ভালোবাসার পর্ব সত্যি অনেক ভাগ্যবান আমরা। রিয়া খুশি হয়ে বলল, ইভান চমৎকার নাম। বিকালে যখন রিয়াকে কেবিনে শিফট করা হলো, আব্বু এসে বাবুর কানে আজান দিলেন। পুরো ঘরটা এক পবিত্র শান্তিতে ভরে গেল। রিয়া আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, রেদওয়ান একসময় তুমি আমার প্রেমে পড়েছিলে, আজ আমি আমাদের ছোট্ট ইভানের প্রেমে পড়ে গেলাম। আমি রিয়ার হাতটা নিজের গালের সাথে মিশিয়ে বললাম, না রিয়া, কখনো শেষ হবে না। ইভা আমাদের গল্পের এক নতুন অধ্যায় মাত্র। আমাদের প্রেম অমর, আর এই ছোট্ট প্রাণটা সেই প্রেমের সাক্ষী হয়ে বেঁচে থাকার সারা জীবন। বাইরে যখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, জানালার বাইরে তাকাতেই মনে হলো আকাশটাও আজ আমাদের খুশিতে যোগ দিয়েছে। এক স্বরাষ্ট্রমন্ত্রী, এক পাগল এসপির নাতি এবং এক পাগল অফিসারে আজ থেকেও শুরু হলো এক নতুন আনন্দ যাত্রা। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।